সকাল সুবাইর। শুভ সকাল আইরিন। শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? যমুনা টিভির নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশ অনুষ্ঠানের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। অনেক গল্প আড্ডা নিয়ে আরও একটা ঘন্টা আজকে আমরা থাকছি আপনাদের সাথে। সাথে থাকছি আমি আইরিন এবং আমার সাথে আছে আমি জুলহাস জুবাইর। বরাবরের মতোই আজ আবার চলে এসেছি আপনাদের সাথে। অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে, জানিয়ে দিব অনেক আপডেটস। আই এম শিওর আপনারা এখন অলরেডি ঘুম থেকে উঠে কফি কিংবা চায়ের মাগটি সাথে নিয়ে আমাদের সাথে বসে পড়েছেন। অলরেডি আপনারা আমাদেরকে চিনে গিয়েছেন এবং আমরা গল্প আড্ডা অনেক সময় স্পেন্ড করি। আচ্ছা আইরিন, চিনে গিয়েছেন ব্যাপারটাতে আমি আসতে চাই যে এরকম কি হয়েছে? রাস্তায় কে বলছে সকালের বাংলাদেশের আইরিন? হ্যাঁ, এর জন্যই আমি বললাম যে আমি যেহেতু কাজ করি, কাজ করতে করতে বিভিন্ন জায়গায় যেতে হয়, সো ইদানিং মানুষ আমাকে বলছে আপনাকে সকালের বাংলাদেশের অনুষ্ঠানে দেখেছি। বাহ, নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়। ডাক্তারের কাছে গিয়েছিলাম এবং সেখানেও আমাকে কয়েকজন বলছে যে আপু আপনি কি যমুনা টিভিতে সকালের বাংলাদেশ অনুষ্ঠানটা করেন? নিঃসন্দেহে একটি মজার বিষয়, কারণ আমরা দর্শকদের এত কাছে যেতে পেরেছি, এটা আমাদের সবার কাছে অনেক বড় একটি প্রাপ্তি। যেহেতু আইরিন আমরা বলছিলাম যে আজ সারা দেশে কোথায় কি হবে বা দেশের সর্বশেষ আপডেট কি তা জানিয়ে দিব। আমার মনে হয় আমাদের এখন শুরু করা দরকার আপডেটস নিয়ে। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি দর্শক, আজ সারা বাংলাদেশের কোথায় কি হচ্ছে। প্রথমেই থাকছে ঢাকার খবর। আজ সকাল 10টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে উপলক্ষে নেচার ফেস্টিভ্যাল আয়োজন করেছে নেচার কনজারভেশন ইনিশিয়েটিভ। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে এই আয়োজন থাকবে। এতে র্যালি, ফটোগ্রাফি কম্পিটিশন, নেচার অলিম্পিয়াড, কুইজের আয়োজন থাকছে। সুন্দর একটি অনুষ্ঠান এবং এই ডাইভার্সিটি ব্যাপারটা এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং দেখা এটা মানে কি ডাইভার্সিটি আছে এবং কোথায় যাচ্ছে, কি কি আছে, কি কি করা যায়, এই জিনিসগুলো যে তুলে ধরা হচ্ছে অনুষ্ঠানে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেউ মিস করবে না অনুষ্ঠানটি। আরও আছে অসাম্প্রদায়িক ও মানবতাবাদী কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট দুদিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। উৎসবের সম্মেলক ও একক গান ছাড়াও থাকছে নৃত্য, পাঠ ও আবৃত্তি পরিবেশনা। পরিবেশনায় অংশ নেবেন ছায়ানটের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও ঢাকাসহ দেশের নানা অঞ্চলের প্রবীণ, নবীন এবং প্রতিশ্রুতিশীল শিল্পীরা। সন্ধ্যা ৬টা ৩০ পর্যন্ত ৩০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠানটি। আরও জানিয়ে দিচ্ছি ঢাকার খোঁজ খবর। পরাদৃষ্টি শিরোনামে ডেইলি স্টার ভবনে সাংস্কৃতিক কেন্দ্রে ডেইলি স্টার ও বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে শিল্পগুরু এস এম সুলতানের চিত্রকর্ম প্রদর্শনী। বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়েরের ব্যক্তিগত সংগ্রহ থেকে এস এম সুলতানের ৩৬টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৩ জুলাই পর্যন্ত এবং প্রদর্শনীর সময় সন্ধ্যা ৬টা। এই ধরনের প্রদর্শনীগুলো আসলে খুবই এনকারেজিং। যারা ছবি আঁকের বা ছবি প্রেমী, চিত্রকর্ম প্রেমী যারা আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের একটা গ্যাদারিংও হয়, প্লাস অনেক কিছু জানা যায়। আর ছবি তো অনেক কথা বলে। তুলে ধরা একটা কনসেপ্ট যখন একটা মানুষ চিন্তা করেছিলেন একটা সার্টেন সময়ে বসে, ছবিটা দেখলে আমি ঠিক ওই সময়টায় চলে যেতে পারি, ওই সময়টার সাথে ওই সাবজেক্টের সাথে কানেক্ট করতে পারি। একদমই শিল্পী, তাই না? খুব এই জিনিসগুলো আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে। চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য আজ আছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আসমা তাবাসুম মালিহার একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনী চলবে ২৫শে মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এবার জানিয়ে দিচ্ছি কুমিল্লায় যারা আছেন তাদের জন্য আজকে কি থাকছে। আজ সকাল ৯টায় কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে আবৃত্তি সংসদ চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন ও ২ দিন ব্যাপী নজরুলের নান্দনিক উৎসবের শেষ দিন কিন্তু, তাই সবাই যারা সময় পাবেন চলে যাবেন। আমাদের শস্য ভান্ডার রাজশাহীতে যারা আছেন তাদের জন্য বলছি, ফারাক্কা লং মার্চ দিবস উদযাপন উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে রাজশাহীর লালন শাহ পার্কে বিকেল ৪টায়। শস্য ভান্ডার এই কারণে বললাম যেহেতু এখানে ফারাক্কা বাঁধের কথা, লং মার্চের কথা বলা হয়েছে, যে এই পানি, অভিন্ন নদীতে পানির প্রবাহ যে কত ইম্পর্ট্যান্ট, এটার জন্য যে লং মার্চ হচ্ছে, এটার জন্য এখনো যে সিটিজেন এখনো লেগে আছে, এটা অনেক দিন ধরে, অনেক বছর ধরে এই প্রবলেমগুলো চলে আসছে এবং এটা নিয়ে আমরা সচেতন নাগরিক অনেকেই কথা বলছে, অনেক লেখালেখি হচ্ছে। আমরা লেগে থাকবো এবং পানি আসলে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে, কারণ এই অভিন্ন নদীগুলোতে পানির ফ্লো আমাদের দেশের এক্সিস্টেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি সিলেটের খোঁজ খবর। আজ সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা থানায়
ওপেন হাউস ডে অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ সুরমার সচেতন নাগরিকবৃন্দ সহ সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা জানিয়েছেন। এই তাহলে আমরা জেনে নিলাম পুরো বাংলাদেশে কোথায় কি হচ্ছে। দর্শক আপনারা, আমি যেমন শুরুতেই বলছিলাম যে মানুষ আমাদের চিনতে পারছে, তেমনি ফেসবুকে যেমন আমাদের ফেসবুকে অনেক ফিডব্যাক পাচ্ছি, অনেক কমেন্ট পাচ্ছি। যেমন আইরিন, প্রতিদিনই আমরা বলে থাকি যে আমাদের জানাবেন বা আপনাদের কথাগুলো জানাবেন। আমি গতদিনও বলছিলাম আপনাদের খোঁজ খবর থাকলে জানিয়ে দিবেন, কোনো অনুষ্ঠান থাকলে, এবং তাই কিন্তু হয়েছে। এই যে সিলেটের আজকে যেই সংবাদটা পড়ে শোনালাম, আমাদের সিলেটের একজন দর্শক তিনি এটি পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য এবং আমাদেরকে বিভিন্ন আপনাদের আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক আপনাদের সবাইকে আমরা অনেকবার বলছি যে প্রতিদিন একবার করে বলছি যে আপনাদের তোলা ছবি মুঠোফোনে হোক কিংবা আপনার ক্যামেরায় হোক আমাদের সাথে শেয়ার করুন। আপনার সকাল দেখা দৃশ্যটি আমাদের সাথে শেয়ার করুন। আপনি কি ভালো করে কখনো দেখেছেন সূর্য ওঠার মুহূর্ত কিংবা সুন্দর একটি সকাল? না দেখে থাকলে দেখুন, আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা ক্যামেরা দিয়ে চট করে তুলে ফেলুন মুহূর্তটি। facebook.com/সকালের বাংলাদেশে লগ ইন করে ইনবক্স করুন আমাদেরকে। পাঠাতে পারেন আপনার সন্তানের হাতে আঁকা যে কোনো সকালের দৃশ্য। আমাদের ঠিকানা সকালের বাংলাদেশ, যমুনা টেলিভিশন ভবন, যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স, ক 244, প্রগতি সরণি, বাড়িধারা, ঢাকা 1229। নির্বাচিত সেরা ছবির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার এবং সকালের বাংলাদেশে অতিথি হয়ে আসার চমৎকার সুযোগ। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ, কারণ আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন এবং এরই মধ্যে অনেক ছবি পাঠিয়েছেন। আজকে যে ছবিটি দেখাতে যাচ্ছি তা হচ্ছে আমাদের বান্দরবনের আলী কদমের একটি দৃশ্য, এবং ছবিটি পাঠিয়েছেন আমাদের নিয়মিত দর্শক রায়হান। অদ্ভুত সুন্দর ছিল না ছবিটা? আইরিন, আসলে ছবি নিয়ে কি বলবো, প্রতিদিন যেভাবে মুগ্ধ হচ্ছি, আমাদের দর্শকরা যেভাবে রেসপন্স করছেন, কম্পিটিশনটা কিন্তু অনেক 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 টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছো। দর্শক আপনারা অনেক ছবি পাঠিয়েছেন, আরও ছবি পাঠাবেন এবং আমাদের অ্যাড্রেসটা তো আপনারা জেনেই নিলেন কিভাবে ছবি পাঠাতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম ছবির সাথে সাথে আপনাদের চিত্রকর্ম কিংবা কোনো টিউন অথবা কবিতাও লিখে পাঠাতে পারেন। একদমই তাই। আমরা আপডেটের কথা বলছিলাম যেহেতু, এবং দর্শকের কাছ থেকে আমরা যেমন শুনে নিলাম, দেখে নিলাম যে দর্শক আমাদেরকে কিভাবে আপডেট করেছে, আপনাদের ইমাজিনেশন আমাদের সাথে শেয়ার করে, আমরাও আপনাদের আপডেট করে দিচ্ছি আজকের পত্রিকাগুলোর শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করে। প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো আজকে শিরোনাম করেছে, রিমান্ডে র্যাবের সাবেক 3 কর্মকর্তা, নিজেদের বাঁচিয়ে শামীম ও নূরের দিকে আঙুল, নারায়ণগঞ্জের 7 খুন। চিহ্নিত 8 জন ঢাকায় আটক। আটক ব্যক্তিরা আওয়ামী লীগের এক কাউন্সিলরের অনুসারী। একরামকে প্রথমে গুলি করে ফেনী জেলা আওয়ামী লীগ নেত্রীর ছেলে। ফোনালাপ ছড়ানোয় ক্ষুব্ধ শামীম ওসমান। এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি নেতাদের, লক্ষ্মীপুরে 5.5 মাসে 34 খুন, 22 হত্যা সদর উপজেলায়, 7 হত্যা রামগঞ্জে, 5 হত্যা রায়পুরে। আইরিন, আমার হাতে আছে দৈনিক যুগান্তরের একটি সংখ্যা। যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। প্রথমেই সেই হত্যাকাণ্ড নিয়ে ফেনীর তারা সংবাদ ছেপেছে। প্রথম গুলি করে এমপির ভাই। একরাম হত্যাকাণ্ড, কিলিং মিশনের 7 জন আটক, 5 জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। গতিবিধি পর্যবেক্ষণে ছিলেন সরকার দলীয় নেতা। এবং একই রেশ ধরে তারা আরও একটি সংবাদ ছেপেছে, ফেনী, লক্ষ্মীপুর, নারায়ণগঞ্জ সন্ত্রাসের 3 জনপদ। এবং সর্বশেষ যে শিরোনামটি পড়ছি, হত্যার স্থান খুঁজে পেয়েছে নিশ্চিত মোটিভ সম্পর্কেও। মূলত এটি ছিল নারায়ণগঞ্জে যে 7 খুন, সেই 7 খুনের যে রিভিউ আমরা পেয়েছি। এই জিনিসটা আসলে অ্যালার্মিং না? এভাবে বলেই দিচ্ছে যে ফেনী আওয়ামী লীগ নেত্রীর ছেলে, এটা উদ্বেগজনক, খুবই উদ্বেগজনক। এবং আশা করছি কর্তৃপক্ষ সচেতন তো হবেনি এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।
দৈনিক ইত্তেফাক আজকে শিরোনাম করেছে ছাত্রলীগের 40 ক্যাডার ছিল কিলিং মিশনে, একরাম হত্যাকাণ্ড, নির্বাচনী বিরোধী খুন হন ফুলগাজীর উপজেলা চেয়ারম্যান, সায় ছিল এমপির। ইংলাক সিনেমাত্রা আটক, থাইল্যান্ডের খবর, শতাধিক নেতাকে সমন, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সীমাবদ্ধতাকে জয়ের লড়াই, সপ্তাহের বিশেষ প্রতিবেদন এটি। অবজ্ঞা আর অবহেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের কুঁকড়ে দিচ্ছে। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ভূমিকা থাকে না, ভাতা পান প্রতিবন্ধীরা। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠের একটি কপি। জনকণ্ঠ প্রথমেই একরাম হত্যাকাণ্ড নিয়ে শিরোনাম করেছে, লাল কালিতে চারা ছেপেছে, ভিডিও হাতে হাতে, ফেনী কি আবার রক্তাক্ত জনপদে পরিণত হচ্ছে? আসলে একটি একই ধরনের শিরোনাম, জানি না এর সমাধান কি হবে। এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সমাবেশে পুলিশের বাধা, এই বিষয়ে শিরোনাম করেছে। এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আবারও মজবুত হবে, পঙ্কজ শরণ এটি জানিয়েছেন। সর্বশেষ যে শিরোনামটি পড়ছি তা হচ্ছে ইংলাক আটক, রাখা হয়েছে অজ্ঞাত স্থানে। এই ছিল আমার কাছে দৈনিক জনকণ্ঠের শিরোনাম। আজকে আমার কাছে শেষ যে নিউজ পেপারটি আছে সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার আজকে শিরোনাম করেছে নূর হোসেন's phone call, Shamim admits but claims no ill motive. Leaked conversation suggests he assured 7 murder accused of help in fleeing the country. Thai army detains ex-PM Yingluck, imposes travel ban on politicians, world urges junta to return power to democratic government. এবং Feni attackers came in 3 groups. Witnesses tell how they executed killing and fled. 2 suspects held. আসলে সিরিজ গিয়েছে নারায়ণগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে, এখন আবার ফেনী। এভাবে কি বাংলাদেশের একটা একটা করে অঞ্চলে আমরা প্রতিদিন বা এরকম সিরিজ যাবে কিনা, আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। আশা করছি, আমি যেহেতু খুবই পজিটিভ একজন মানুষ, আশা করছি এখানেই এটা শেষ। এরকম কর্তৃপক্ষ এটা যথার্থ স্টেপ নেবেন এবং এখানেই এটা শেষ হবে। এভাবে প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা জেলা উপজেলা থেকে এভাবে প্রতিদিন নিউজ আপডেট আসবে না এরকম। আসলে আইনিন ফেনী কিন্তু একটা সময় পরে শান্ত হয়ে গিয়েছিল, আমরা জানি সবাই। অনেক আগে পত্রিকা এক সময় ছিল যখন ফেনীর অবস্থা খুব একটা ভালো ছিল না। আজ এতদিন পরে এসে আবার ফেনী উত্তপ্ত এবং রক্তাক্ত, ফেনীর রাজপথগুলো, এবং এটি খুব উদ্বেগজনক। আমার মনে হয় দর্শক আপনারা সচেষ্ট হবেন, আপনার পরিপার্শ্বের সকল দিকের প্রতি খেয়াল রাখবেন এবং নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করবেন। কোথাও যাবেন না, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পরে ফিরে আসবো আমাদের আজকের দিনের অতিথিকে নিয়ে এবং জানিয়ে দিব আরো নতুন সব আপডেটসগুলো। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনের এই অংশে। আপনাদের সাথে আছে আমি জুলহাস জুবাইর, এবং আপনাদের বলছিলাম আমাদের একজন অতিথিকে নিয়ে ফিরবো। আজকে অতিথিকে নিয়ে ফিরেছি, কিন্তু অতিথিকে পরিচয় করিয়ে দেওয়ার আগে একটি ছোট গল্প বলতে চাই। গল্পটা একটি নূপুরের গল্প। গল্পটা একটি সুরভি আক্তার নূপুর নামে এমন এক আত্মার গল্প, এমন এক শক্তির গল্প, যে শক্তি আমাদের হয়তো প্রতিটা মুহূর্ত মনে করিয়ে দিবে যে জীবনে ঘুরে দাঁড়ানোর জন্য সাহসের বিকল্প কিছু নেই। এমনই এক সাহসী চরিত্রের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে ছোট্ট করে একটি গল্প বলতে চাই। গল্পটি একটি বাবা আর মার, যারা স্বপ্ন দেখেছিলেন সুন্দর এক ভবিষ্যতের, সুন্দর জীবন গড়ার প্রত্যয়ে যারা সংসার বেঁধেছিলেন, এবং সেই সংসারে আলো করে ছোট্ট একটি ফুটফুটে মুখ একদিন পৃথিবীর বুকে আসে। তার নাম নূপুর। অন্যান্য নূপুরের ঝংকারের মতো তার ঝংকার হয়তো এতটা স্পষ্ট না, কিন্তু কোনো অংশে তার সাহসের কমতি ছিল না। ছোট কাল থেকেই দারিদ্রতার এই চক্রে তার জীবনের অনেকটি সময় কেটে গেছে তার জীবনের অনেকগুলো বছর, এবং দারিদ্রতার সাথে নিত্যদিনের এই যুদ্ধ তার এখনো চলছে। এই যুদ্ধে জয়ী হয়ে সে আজ এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, এবং তার দেয়ার মতো এমন একটি পরিচয় সে করে নিয়েছে যেটি নিঃসন্দেহে অনন্য এবং অনুকরণীয় বটে। আমাদের আজকের অতিথি রাজবাড়ির গোয়ালন্দ প্রপার হাই স্কুলের একজন ছাত্রী সুরভি আক্তার নূপুর। নূপুর, প্রথমেই তোমাকে শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো তুমি?
ভালো, আল্লাহর রহমতে খুব ভালোই আছি। খুব ভালো আছো। প্রথমে তোমাকে অনেক 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 শুভেচ্ছা, কংগ্রেচুলেশনস যে তুমি এত ভালো রেজাল্ট করেছো। তুমি জিপিএ 5 পেয়েছো এবং তুমি গোল্ডেন 5 পেয়েছো। জি। দর্শক, আপনাদের একটি বিষয় আমি বলে দিতে চাই, আমাদের আজকের যে অতিথি, আমরা এর আগেও আমাদের এসএসসি ফল প্রকাশের পরে দুজন অতিথিকে এনেছিলাম যাদের সাফল্যের কথা আপনাদের জানিয়েছি। আজ আমাদের যে অতিথি আমাদের সাথে আছেন তার সাফল্যের কথাও জানাবো, কিন্তু তার সাফল্যতা একটু ভিন্ন। তার গল্পটা আমরা এখন তার কাছেই শুনবো। সুরভি, তোমার কাছে জানতে চাই, তোমার ছোট কাল থেকে বড় হওয়া পর্যন্ত, এই এসএসসি কমপ্লিট করা পর্যন্ত তোমার জীবনের এই গল্পটি আমাদের বলো। আসলে জীবনের শুরুটাই হয়েছে কষ্ট নিয়ে। আমার মা ছোটোখাটো একটা কাজ করতো, তখন আমার বয়স 17 দিন। আমার সাথে নিয়ে যেত, যখন বাইরে যে বাড়িতে থাকতো সে বাড়ির বারান্দায় রেখে যেত, তখন চিৎকার করে কাঁদতে হতো। ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে যখন মুখ লাল হয়ে যেত বা গলা শুকিয়ে যেত, তখন সেই আশেপাশের লোকজন নিয়ে আমার মুখে পানি দিত। এভাবেই ছোটকাল কাটে। তারপরে প্রাইমারি স্কুলে যখন ভর্তি হই তখন তো বয়স কম, জীবনটা কি সেরকম বুঝিও না, খেলাধুলার মাঝে কেটে গেছে অনেকটা সময়। তারপরে যখন মার ওই কাজটাও আর থাকলো না, তখন আরও সংসারে দারিদ্র্য বেশি আসলো। তখন আস্তে আস্তে বুঝতে শিখলাম যে কতটা কঠিন জীবন। আসলে মানুষের জীবন যে এত কঠিন হতে পারে তখন তো বুঝিয়ে নাই যখন প্রাইমারি স্কুলে থাকতাম। তারপরে আস্তে আস্তে বড় হই, আরও দারিদ্রতা আরও বেশি হয়। তখন আমি বুঝলাম যে আমারই কিছু করতে হবে, আমার নিজের জন্য আমারই কিছু করা দরকার। তখন কিছু পোলাপান পড়াতে শুরু করি। আর গ্রামের লোকজন তেমন সচেতন না, পোলাপানও সেরকম পাওয়া যায় না। তখন আমাদের গ্রামেরই কিছু অল্প কিছু পিচ্চি পোলাপান নিয়ে আমি কিছু পড়ানো শুরু করি। তারপরে তাদের দেখে দেখে আরও কিছু পোলাপান আসে, এইভাবে চলতে থাকে। আর তুমি তোমার চলতে থাকার গল্প বলছিলে, তোমার কাছে ছোট ছোট করে এই গল্পের এতটুকু আমরা শুনেছি। ছোট যদি বিশ্লেষণে যেতে চাই, তুমি বলছিলে তোমার মা একটা ছোট চাকরি করতেন, মার চাকরিটা চলে যায়। আসলে চাকরিটা চলে যাওয়ার পরবর্তীতে তোমাদের পারিবারিক অবস্থা কি যদি একটু জানাতে, বা তখন তোমার পড়াশোনার যে খরচটা ছিল। বাড়ি থেকে দূরে থেকে কাজ করেছেন, তাই না? তোমার একটি ভাইও আছেন, উনিও কাজের তাগিদে বোধহয় বাড়ির বাইরে থাকেন, তাই না? হ্যাঁ, তারা কাজ করে মানে নিজেদের কোনো মতো চালায়। ভাইয়ার খরচ ভাইয়াই কোনো মতো চালাতে পারে। এখন আমার খরচটা কে চালাবে, সেই জন্যই এত কষ্ট করা। সেজন্যই কষ্ট করা। আর একটা পর্যায়ে যেহেতু তুমি দেখেছো তোমার মা তুমি বলছিলে আমাদের সাথে যখন কথা বলছিলে, তুমি বলছিলে যে উনি পড়াতেন। তো তুমি যে এত কষ্ট করে যে তোমার পড়াশোনা করতে হবে, পড়াশোনাটা যে করতে হবে এবং ভালো যে রেজাল্ট করতে হবে, এই জিনিসটা, এই বোধটা তোমার মধ্যে কিভাবে এলো? তুমি কিভাবে বুঝলে বা তুমি কিভাবে এত দৃঢ় প্রতিজ্ঞ হলে যে তোমাকে এভাবে করতে হবে? আসলে লেখাপড়া ছাড়া তো জীবনটাই অচল। আর আমার মার হাতে অনেক স্টুডেন্ট মানুষ হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে। সেই দেখে তো আমার মা বলে যে অন্যের বাচ্চাদের আমি এইভাবে হাতে করে মানুষ করলাম, আর আমার বাচ্চা যদি মানুষ না হয় তাহলে তো খুবই দুঃখের বিষয়। তখন মার চোখের পানি আমার সহ্য হয় না। আর সেই জন্যই আমার এত দৃঢ় প্রতিজ্ঞা করছি যে হয়তো আমার জীবনে অনেক কষ্ট হবে, তবু আমাকে চালিয়ে যেতে হবে। সুরভি, তুমি মার কথা বলছিলে যে মার চোখের পানি সহ্য করতে, আসলে মা আমাদের প্রত্যেকের জীবনে এমন একটি অধ্যায়, আমার মনে হয় আইরিন, যে অধ্যায়টিকে আসলে কোনোদিনই ব্যাখ্যা করা সম্ভব না। এবং মা এত ইন্সপায়ার করেছে ওকে, এবং ও এত ভালো রেজাল্ট করেছে। তোমার এত ভালো রেজাল্টটা যখন তোমার হাতে এলো, তোমার মার অনুভূতি কি ছিল, কি করেছেন উনি? মার চোখে তখন আনন্দের পানি ছিল। সবসময় তো দুঃখের পানি থাকে, কিন্তু আমার রেজাল্ট শোনার পরে আনন্দের পানি ছিল। এই প্রথম মার চোখে আনন্দের পানি দেখলে তুমি, কেমন লেগেছে, তোমার অনুভূতি কি? রেজাল্ট পাওয়া থেকেও ভালো? অবশ্যই নিজের ধন্য মনে হয়েছে সেই সময়, যে আসলে আমি পারছি কাজটা করতে, আর মার মুখে হাসি ফুটাইতে পারছি। আমার কষ্ট সার্থক হয়েছে। এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আসলে, তাই না? মার মুখে সন্তান যখন হাসি ফোটাতে পারে, এর চেয়ে আনন্দের বা ভালো লাগার আসলেও কিছু হয় না। সুরভি, তোমার কাছে শুনছিলাম যে তোমার স্টুডেন্ট পড়ানোর কথা, একজন দুজন করে আস্তে আস্তে অনেক। এখন তুমি কজন স্টুডেন্ট পড়াচ্ছ? এখন
13-14 জন হবে। আচ্ছা, এই যে তুমি গ্রামের স্টুডেন্ট পড়াচ্ছ, আমরা তো জানি যে আর্থিকভাবে কিছুটা অসচ্ছল যারা গ্রামে, তাদের জীবন ধারণ করাটাই অনেক কঠিন হয়ে পড়ে। তো তাদের মূলত তাদের সন্তানকেই তুমি পাঠদান করছো, তাই তো? তো যখন মাস শেষে তোমার এই শ্রমের যে মূল্যটুকু বা সময়ের যে মূল্যটুকু তোমাকে দেওয়া হয়, এটা কি যথাসময়ে তুমি পাও? না, আসলে গ্রামের লোকজন তো সচ্ছল না, আমার মতোই হয়তো তাদের অবস্থা, তারা পারে না সময় মতো দিতে, সেই জন্য আমারই বেশি প্রবলেম হয়। আচ্ছা, তুমি যেখানে যে স্কুলে গিয়েছো বা তুমি যেমন তোমার গ্রামবাসীদের বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছিলে, সেক্ষেত্রে তুমি তোমার পাড়া প্রতিবেশীদের থেকে কি কোনো সাহায্য বা সুযোগ সুবিধা পেয়েছো যে তুমি কষ্ট করে লেখাপড়া করতে চাচ্ছ, অ্যান্ড আবার স্কুলেও তুমি যে কষ্ট করে লেখাপড়া করছো, তোমার স্কুল কর্তৃপক্ষ কি তোমাকে সাহায্য করেছে কোনোভাবে? হ্যাঁ, তারা যথেষ্ট অনুপ্রেরণা যোগাইছে লেখাপড়া করার জন্য, আর্থিকভাবে কিছু কিছু সাহায্য করছে। আচ্ছা, সুরভির কাছে একটি জিনিস আমি জানতে চাই, এই যে তুমি গলান্দ প্রপার হাই স্কুল থেকে জিপিএ 5 গোল্ডেন 5 পেয়েছো, এবং তোমার জীবন কাল সম্বন্ধে আমরা জেনেছি তোমার জীবনটা কিভাবে অতিবাহিত হয়েছে। মানে যদি আমাদের বলতে হয় যে সুবিধা বঞ্চিত, পড়াশোনার সুবিধা বঞ্চিত একটি বিষয়ের মধ্যে দিয়ে তুমি এসছো, তবে তার যথার্থই হবে তোমার জীবনে যদি বলতে চাই যে তুমি পাওনি এমন অনেক কিছুই, যে সুযোগ সুবিধাগুলো হয়তো ঢাকায় অনেকেই পাচ্ছে বা বিভাগীয় শহরের আর্থিকভাবে সচ্ছল পরিবারের অনেক শিশু সন্তান পাচ্ছে। তো তাদের অনেকের থেকে তুমি অনেক ভালো রেজাল্ট করেছো তোমার এই সীমাবদ্ধতার মধ্যেও। এই জন্য তোমার অনুভূতিটা কি? আসলে কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট করছি খুব, সেই জন্য মানে রেজাল্ট করতে পারছি। আর শহরে অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক সুযোগ সুবিধা পাইতেছে, কিন্তু তারা যথার্থ ব্যবহার করতেছে না। তাদের উচিত সবাই যে তারা যে সুযোগটুকু পাইতেছে অবহেলায় ফেলে না দেয়, তারা যেন যথার্থ ব্যবহার করে সেই সুযোগটা। আমি একটু মেসেজটা আমার মনে হয় দর্শকদের দিয়ে দেওয়া উচিত। দর্শক, সুরভি একটা খুব সুন্দর কথা বলছিল, তা হচ্ছে যে সুযোগটা আমরা আমাদের জীবনে পাই, সেই সুযোগটা যেন কোনোদিনই হেলায় পার করে না দিই। সুযোগ আমাদের জীবনের প্রতিটি মানুষের ক্ষেত্রেই আসে, আমরা কেউ কেউ সুযোগের সদ্ব্যবহার করতে পারি, কেউ হয়তো গ্রাহ্যই করি না। সুরভি যেমনটি করে বলছিল যে সুযোগের ব্যবহার করার কথা, আমরা যারা সেরকম লাকি, আমাদের যাদের জীবনে এই সুযোগগুলো আসে, আমরা যেন কোনোদিনই হেলায় সেই সুযোগগুলো এড়িয়ে যাই। কারণ আরেকটা ইম্পর্টেন্ট যে সেটাকে আমরা যেন ফর গ্রান্টেড না নিয়ে নেই। একদমই তাই, এবং কারণ সুযোগ আজকে হয়তো আছে, কালকে নাও থাকতে পারে। এবং আরো একটি জিনিস যে আমি বলতে চাই যে দর্শক, আপনাদের যাদের জীবনে এই সুযোগগুলো আসে, অবশ্যই সুযোগগুলো এবেল করবেন এবং এর সাথে সৎ ব্যবহার করবেন, কারণ আপনার মতো অনেকেই একটি সুযোগের জন্য হারিয়ে যাচ্ছে আমাদের এই সভ্যতার অতল গহ্বরে। এই নিয়ে আরো কথা বলবো, আরো বিস্তারিত জানবো, তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। ওর সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলছিলে যে ওর নাম নূপুর, এবং নূপুরের ঝংকারের কথা বলছিলে। তুমি একটু বলেছিলে যে হয়তো ওরকম প্রমিনেন্ট সাউন্ড হয়তো করেনি, কিন্তু আমার মনে হয় ওর নাম যে নূপুর যথার্থ বিচার করেছে। এখন সুরভি, দুটোর নামেরই কিন্তু যথেষ্ট নূপুর ইনফ্লুয়েন্স আছে এভাবে যদি আইরিন আমরা বলতে চাই, এবং যে নূপুরের যে ঝংকার এবং সেটার যে কনফিডেন্স এবং সেটার যে দৃঢ়তা, সেটা কিন্তু ও প্রমাণ করেছে। তাহলে আমরা আজ থেকে সুরভিকে এভাবে বলতে পারি যে সুরভির সৌরভ নূপুরের ঝংকারের সৌরভ ছড়িয়ে দিতে পেরেছে। আসলে আর আইরিনের একটা প্রশ্ন ছিল তোমার কাছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা আলাপ করছিলাম। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে তুমি গ্রামের স্কুলে গিয়েছো না, বাংলাদেশের শহরের স্কুলগুলোতে, আমি যেমন শহরের স্কুলে গিয়েছি, আমি কিছু জানি। শহরের স্কুলগুলোতে এরকম এসএসসি এইচএসসি পরীক্ষার আগে দিয়ে অনেক রকমের সুযোগ সুবিধা থাকে, যেমন স্কুল থেকে মডেল টেস্ট দেওয়ানো হয়, কোচিং করানো হয়। এই ধরনের সুযোগ সুবিধাগুলো কি তোমার স্কুলে ছিল? শুধু তোমার জন্য বলে না, স্কুলের সমস্ত শিক্ষার্থীদের জন্য এই ধরনের কোনো সুযোগ সুবিধা ছিল কি? আসলে গ্রামের স্কুলে তো তেমন সুযোগ সুবিধা নাই, আমাদের স্কুলটাও তেমন উন্নত না, বেসরকারি স্কুল। আর সেখানে একজন মাত্র সায়েন্সের টিচার আছে, আর সব অন্য অন্য বিভাগের টিচার, কিন্তু সায়েন্সের ক্লাসগুলিতে খুব কষ্ট হয়, অন্যান্য বিভাগেরও খুব কষ্ট হয়। আসলে ক্লাসরুম আমাদের ঠিক মতো মানে বসাও যায় না, এরকম গন্ধ আসে বাইরে থেকে, নোংরা একদম সায়েন্সের ক্লাসগুলো। তুমি সুন্দর কথা বলেছো আইরিন। আমি আরেকটি মেসেজ দিব আমাদের দর্শকদেরকে।
দর্শক, ছোট করে একটি জিনিস আপনাদের জানাতে চাই যে আমাদের দেশে এমন অনেক সরকারি প্রতিষ্ঠান রয়েছে, স্কুল রয়েছে এবং অনেক স্কুল প্রতিষ্ঠান রয়েছে যেখানে হয়তো একজন ছাত্র পাশ করছে না, অথচ তাদের টিচার আছে। আমরা এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কথা জানলাম যেখানে একজন মাত্র সায়েন্স টিচার। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো আইরিন, আমার মনে হয় আমাদের। হ্যাঁ, আমরা কথা বলছিলাম সুরভির সাথে এবং অনেক কিছু জানার আছে। সুরভি যেমন খুবই কনফিডেন্ট একটা মেয়ে এবং ও এত অবস্টেকল পার করেছে লাইফে, ওর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। অ্যাটলিস্ট আমি অনেক কিছু শিখছি, আরও অনেক কিছু শিখবো, আরও অনেক গল্প করব, আড্ডা দিব। বাট এই মুহূর্তে আমাদের দেশ বিদেশের নিউজ আপডেটগুলো জেনে নিতে চলে যেতে হচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে। নিউজ স্টুডিও থেকে আমাদের নিউজ আপডেটগুলো জানিয়ে দেবে তানভীর। শুভ সকাল তানভীর। শুভ সকাল আরিন, ধন্যবাদ আপনাকে। আমন্ত্রণ জানাচ্ছি যমুনার হেডলাইন নিউজে। অনুমতি নেই জানিয়ে মধ্যরাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসমাবেশের মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। তবে আজকের নির্ধারিত মহাসমাবেশ করতে অনড় আইনজীবীরা। নেতারা বলছেন মহাসমাবেশের অনুমতি নেয়াই ছিল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লক্ষ্মীপুরে যাত্রীবাহী লেগুনা উল্টে মারা গেছে 2 জন, আহত হয়েছে অন্তত 6 জন। শুক্রবার রাতে লক্ষ্মীপুর রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় রামগতি থেকে ছেড়ে আসা লেগুনাটি ঘটনাস্থলে এলে চালক নিয়ন্ত্রণ হারায়, পড়ে যায় রাস্তার পাশের খাদে। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় লক্ষ্মীপুর সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হোসেন ও আজাদ নামের 2 জন। বাস মালিক সমিতির বিরোধের জের ধরে গত রাত 10টা থেকে নাটোরে চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট। ধর্মঘটের কারণে নাটোরের ওপর দিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ রুটের সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে হাইওয়েতে সিএনজি অটো আর টেম্পো চলাচল বন্ধের দাবিতে নেত্রকোনায় অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। উত্তাল রাজনৈতিক পরিস্থিতি আর সহিংসতার মধ্যেই আগামীকাল ইউক্রেনে অনুষ্ঠিত হতে চলেছে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী আর কিয়েভ সেনাদের মধ্যে সংঘর্ষ, সহিংসতা এবং ইউক্রেন জুড়ে অবনতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। দেশটির নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষকরা। অবশ্য ভোটারদের ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট। থাইল্যান্ডকে দেয়া $35 লাখ সেনা সহায়তা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। অবিলম্বে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানানো হয়েছে। শনিবার এক বিবৃতিতে একথা জানায় হোয়াইট হাউস। দেশটিতে মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। অবশ্য সেনাপ্রধান প্রয়ুত চান-ওচা বলেছেন পরিস্থিতি শান্ত হয়ে আসলেই জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া হবে। সরকার পরিচালনায় শীর্ষ 6 সেনা কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ক্ষমতা নিলেও শুক্রবার নিজেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলে ঘোষণা দেন প্রয়ুত চান। 12 বছরের অপেক্ষা শেষ হবে রিয়াল মাদ্রিদের, নাকি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উল্লাস করবে অ্যাটলেটিকো মাদ্রিদ? এই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত পর্তুগালের লিসবন স্টেডিয়াম। রাতে এখানেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে 2 নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাব ফুটবলের এই মহারণ শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। 2 দলের মুখোমুখি পরিসংখ্যানেও এগিয়ে রিয়াল মাদ্রিদ। 43 বারের দেখায় রিয়ালের 29 জয়ের বিপরীতে মাত্র 4 জয় অ্যাটলেটিকোর। আর এরই সাথে শেষ করবো আমাদের আজকের হেডলাইন নিউজ। ফিরে যাব সকালের বাংলাদেশে আইরিন এবং জুবাইরের কাছে। ধন্যবাদ তানভীর, আমাদেরকে নিউজ আপডেটগুলো জানিয়ে দেওয়ার জন্য। অনেক কিছু জানলাম, দেশ বিদেশে কি হচ্ছে এবং স্পোর্টসেরও অনেক খবর জানলাম। নিউজ আপডেটে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম, একটা মেসেজ দিচ্ছিলাম আমরা আমাদের দর্শকদের যে এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একজন ছাত্রছাত্রীও হয়তো পাশ করে না, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত শিক্ষক সেখানে আছেন। অনুরোধ জানাবো যথার্থ কর্তৃপক্ষকে, সুরভির মতো যারা আছে, যারা একটু সহায়তা পেলে হয়তো জীবনে অনেক দূর এগিয়ে যাবে এবং বাকি 10টা মেয়ের জন্য এক আদর্শে পরিণত হবে, এমন মানুষের জন্য আমরা যাতে একটু সহায়ক ভূমিকা অবতীর্ণ হই, তাদের জন্য যাতে। আমার মনে হয় যে কিছু সচেতন নাগরিক, যেমন ওর গ্রামে, তোমার গ্রামে নিশ্চয়ই এমন অনেক মানুষজন আছে যারা লেখাপড়া করেছে, তারা সবসময় শহরমুখী হয়ে যায়, বাট তারা দেশে যখন গ্রামে যখন ফেরত যায় বা দেশের বাড়ি যখন যায় বা ওখানেও যদি কিছুদিন থাকে, অ্যাটলিস্ট
10 দিনের জন্য হলে এরকম ছোট ছোট ওয়ার্কশপও যদি করে এ ধরনের স্টুডেন্টদের নিয়ে এ ধরনের স্কুলগুলোতে, সরকারি স্কুলগুলোতে যেখানে পর্যাপ্ত পরিমাণ টিচার নেই, পর্যাপ্ত পরিমাণ রিসোর্স নেই, আমার মনে হয় সেটাও কিন্তু অনেক হেল্পফুল। একদমই তাই। সুরভির কাছে একটি ছোট জিনিস জানতে চাই যে এই যে তোমার এই কষ্টের পথ পাড়ি দেয়া, এর মধ্যে তুমি অনেক মানুষকে হয়তো জীবনে পেয়েছো যারা কিছু ক্ষণিকের জন্য তোমার জীবনে সহায়ক এমন কিছু করেছে যা হয়তো তোমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছে। এরকম যারা আছে আমি চাই যে আজকে তুমি আমাদের মাধ্যমে তাদের একবার ছোট করে ধন্যবাদ বলে দাও, কারণ এই মানুষগুলোই তোমাকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমার জীবনের পথে যারা লেখাপড়া করার জন্য সাহায্য করছে সবাইকে ধন্যবাদ। আচ্ছা, সবাই আসলে ধন্যবাদটা আসলে আমার মনে হয় যে সবার সাহায্য থেকে বড় ওর নিজের প্রচেষ্টাটা প্রচেষ্টা। এত বড় আইরিন, আমি এখানে। ধন্যবাদটা এই জন্য দিতে অবশ্যই বললাম কারণ সবার অনেকের প্রচেষ্টা আছে, এটাই যাতে অনুপ্রাণিত দোয়া হয় আছে, সবাই, অবশ্যই। সবাই যাতে অনুপ্রাণিত হয় এবং সবাই যাতে চেষ্টা করে যে আপনার পাশের যেরকম সুবিধা বঞ্চিত মানুষটি আছেন যে হয়তো সভ্যতার এই সভ্য সময় এসে সুবিধা থেকে অনেক দূরে, তাদের জন্য একটু সহায়ক কিছু করে দিতে পারেন। আমার সুরভির কাছে আরেকটি প্রশ্ন আছে। আচ্ছা আইরিন, প্রশ্নটা আমরা শুনবো, কিন্তু আমি আরেকটি ছোট জিনিস এই আমাদের এই আড্ডায় সংযোজন করতে চাই। অভাবের সংসার, ছোটবেলায় বাবা মাকে অন্যত্র ফেলে চলে যায়, দরিদ্র মা একমাত্র মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন। জমি জমা বলতে তেমন কিছুই নেই, এক কথায় দিনমজুর মায়ের পক্ষে মেয়ের পড়াশোনার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়ে। তবুও মা কিন্তু স্বপ্ন দেখতে ভুলেননি, মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে গেছেন এবং অদম্য গরিব মেধাবী ছাত্রী সাবরিনা সুলতানা সেই স্বপ্ন যা তার মা দেখেছিল। বগুড়ার নাটাইপাড়ার বসবাস তার। এবার এসএসসি পরীক্ষায় বগুড়ার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। এবার সরাসরি চলে যাব আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে, জানবো আমাদের এই অদম্য মেধাবী সম্বন্ধে না জানা আরো ছোট ছোট কিছু কথা। মেহেরুন, আপনার কাছে জানতে চাই যে আমরা এক মেধাবীর কথা জানছিলাম, আপনি তার বিষয়ে আমাদের যদি আরো বিস্তারিত কিছু জানাতেন। জুবাইর, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। এবং আমি এই মুহূর্তে আছি বগুড়া শহরের নাটাইপাড়া এলাকায়, এবং আমি আপনাদের সঙ্গে আজকে আসলে পরিচয় করিয়ে দিতে চাই এক মায়ের এবং মেয়ের, যারা আমাদের যে আর্থসামাজিক অবস্থা সেখানে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ তারা অর্থনীতির সঙ্গে লড়াই করে শক্তভাবে দাঁড়িয়ে আছেন। এবং সদ্য যে এসএসসির ফলাফল প্রকাশ হয়েছিল গত শনিবারে, আজ থেকে এক সপ্তাহ আগে, সেই ফলাফলে এই মা এবং মেয়ের যে স্বপ্ন ছিল একটি ভালো ফলাফলের, সেই স্বপ্নটি তারা পূরণ করতে পেরেছেন অনেক বাধা অনেক কষ্ট পেরিয়ে। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই বাড়িতে। এই জুবাইর, এই বাড়ির পরিবেশটি দেখলে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে অনেক গুমোট একটি পরিবেশ থেকে এত ঈর্ষান্বিত ফলাফল কেমন করে করেছে এই বাড়ির মেয়ে সাবরিনা ইসলাম, এবং তার মায়ের যে স্বপ্ন ছিল সেটি কিভাবে পূরণ হলো, আমরা সেই গল্পগুলো আজকে আপনাদেরকে শোনাতে চাই। তো আমি সাবরিনা যে বাড়িতে তারা থাকেন সেই ছোট্ট বাড়িতে আমরা এখন ঢুকে পড়েছি। আমি প্রথমেই সাবরিনার মায়ের কাছে জানতে চাই যে এই যে এখন যে আমাদের শিক্ষা ব্যবস্থা বা আমাদের যে পড়াশোনার অবস্থা, অনেক ব্যয় বেড়েছে, সবকিছু মিলে আপনার মেয়েকে আপনি কিভাবে আসলে এই পর্যায়ে নিয়ে এসেছেন? আসলে বলতে গেলে কি, ও যখন 8-এর রেজাল্টটা ভালো করে, গোল্ডেন পায়, তখন থেকে আমার মনোবলটা আরো বেড়ে যায় যে আমি চেষ্টা করব বাচ্চাটা যাতে আমার এসএসসি পরীক্ষা ভালো রেজাল্ট করে। সেই জন্য আমি সংসারে অনেক কষ্ট থাকলেও আপনি ওই কষ্ট বাদ দিয়ে আমি সেই টাকাটা ওর পিছনে খরচ করি, কারণ নিজে তো পড়াতে পারি না, ওর বাবাও বাসার থাকে না, কেউ দেখতে পারে না, মানে আমাদের মধ্যে শিক্ষিত আসলে কম, তেমন দেখার মতো কেউ। ওই জন্য আমাদের বাইরে টিচার দিয়ে পড়াতে হয়। এইভাবেই মনে করেন যে বাচ্চাটা ভালো রেজাল্ট করছে, টাকা পয়সা খরচ করে থাকলেও সেটা আমি ভুলে গেছি, ঠিক আছে। আর আমি একটু হাতের কাজকর্ম করি, এই যে হস্তশিল্পে, এটাই আমাদের আর্থিক অবস্থা তো যা দেখতেইছেন। রুসনা, আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই। এই যে আপনি সাবরিনাকে এত কষ্ট করে মানুষ করেছেন, তাকে এত ভালো একটি ফলাফল দিয়েছেন, সে বগুড়া শহরে একটি নামি দামি স্কুল বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে আপনি তাকে পড়িয়েছেন, সেখানে অনেক ধনী পরিবারের সন্তানরা পড়ে। এই যে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের মেয়েকে পড়াতে গিয়ে আপনি কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন, বা কোন কষ্টগুলো আপনাকে বেশি আসলে এখানে জ্বালা দিয়েছে?
বেশি কষ্ট দেয় টাকা পয়সা, আর যেহেতু গরিব পরিচয় মানে সেইভাবেই হয় না। বাচ্চা হয়তো সংকোচ বোধ মনে করে, বান্ধবীদের কাছে পরিচয় দিতে পারে না, ঠিক আছে, এই ধরনেরই হয়। আর আর্থিক অবস্থা সবচেয়ে খারাপ, এটাই হলে মেন, সব জায়গাতে এটাই বাজে। ধন্যবাদ জ্যোৎস্না। জুবাইর, আমরা এখন চলে যেতে চাই সেই ছোট্ট ঘরটিতে, যেই ঘরের ভেতরে সাবরিনা পড়াশোনা করেছে এবং এত ঈর্ষান্বিত একটি ফলাফল করেছে। আমরা সাবরিনার সঙ্গে এখন কথা বলবো। জুবাইর, দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ঘর, অনেক গুমোট পরিবেশ, কিন্তু এখান থেকেও যে আলো ছড়ানো যায় সেটি আসলে সাবরিনা দেখিয়েছে। সাবরিনা, আমরা আপনার কাছে জানতে চাই, এই যে এত ঈর্ষান্বিত ফলাফল আপনি করেছেন, অনেক আপনার মা বলছিলেন যে অনেক কষ্ট করে আপনাকে পড়েছেন, আপনি আসলে এই ফলাফল করতে কি কি কষ্ট আপনার হয়েছে? সবাইকে ফার্স্টে আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে বগুড়া শহরের এত বড় একটা স্কুলে পড়াশোনা করতে যায়, বিশেষ করে টিচারের দিক দিয়ে। এখন তো বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা বিষয়ে, বিশেষ করে আমার যে মেইন সাবজেক্ট সায়েন্স থেকে পড়ার ক্ষেত্রে, সব সাবজেক্টেই পড়তে গেলে বাসায় তো দেখার কোনো লোকজন নাই, বাইরে পড়তে গেলে সব টিচারের কাছে পড়তে গেলে দেখা যায় মোটে মানে টাকার দিক দিয়ে অঙ্কে অনেক বেশি পড়ে যায়। তাছাড়া সরকারি স্কুল হয়তো বা বেতন নাই, কিন্তু বাইরের দিক দিয়ে টিচারের কাছ থেকে মানে সুযোগ সুবিধার দিক দিয়ে, মানে টাকার ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা আমি পাই নাই। তারপরে আমার বাবা মা অনেক কষ্ট করে একটা এই ছোট ঘরে, যাই হোক, অনেক কষ্ট করে তাদের মধ্যে চেষ্টার মধ্যে যত সামান্য চেষ্টা করছে, আর সেই হিসেবে রেজাল্টটা পায়ে অনেক খুশি হয়েছি। এইরকম একটা ভালো রেজাল্ট করতে পারে খুব খুশি হয়েছি। স্কুলের দিক দিয়ে স্কুলে স্যার ম্যাডাম হ্যাঁ অনেক ক্ষেত্রে আমাকে সাহায্য করছে, তারা অনেক চেষ্টা করছে আমাকে ইয়া করার জন্য। আমার যে সমস্যাগুলো হয়েছে তারা অনেক সময় দেখছে, স্কুল থেকে অনেক সাহায্য পাইছি। টাকার ক্ষেত্রেও হয়তোবা বেতনের দিক দিয়ে যা লাগতো হয়তো সেটাও আমার দেওয়া লাগতো না। তারপরে সাবরিনা, আরেকটি বিষয় জানতে চাই, আপনি তো জানেন যে আপনার স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বগুড়ার, এটি রাজশাহী শিক্ষা বোর্ডে কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছে এবারের এসএসসি পরীক্ষায়। তো এত ভালো একটি স্কুলে পড়তে গিয়ে আপনার কেমন লেগেছে? কোনো অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি আপনাকে হতে হয়েছে কিনা, সব মিলে যদি একটু বলতেন আমাদের। না, আমার স্কুলের ব্যাপারে কোনো অপ্রীতিকর ঘটনা আমার নাই। শুরু থেকেই ফার্স্টে জিএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা আমি দিতে পারি নাই, কারণ তখন হচ্ছে বৃত্তির যে সিলেকশন ছিল সেটাতে হয় নাই। তারপর জিএসসি পরীক্ষা দিয়েছি, সেখানেও আমার জিপিএ 5 আসছে। আসার পরে স্কুল থেকেও সম্মান দিছে। তারপরে হচ্ছে সুযোগ সুবিধা আরেকটু বেড়ে গেছে, বলছে যে তুমি পড়াশোনা করো, তোমার পেছনে আমরা আছি। তারপর এসএসসি পরীক্ষা আশাজনক ফল হওয়ার কারণে স্কুলে যোগাযোগ করতে বলছে। তারপরে হচ্ছে মানে আমাদের স্কুলে হেড ম্যাডাম যায়, মানে খুবই ভালো, আমাকে যথাসামান্য সাহায্য করে। সাবরিনা, আপনি তো এসএসসি পাশ করলেন, এরপরে আরো এইচএসসি বা আরো অনেকগুলো ধাপ আছে। আপনার ভবিষ্যতে আসলে কি হওয়ার ইচ্ছে, আপনার স্বপ্নটা কি? আমার ভবিষ্যতে অ্যাম্বিশন হচ্ছে একটা মানে বাংলাদেশের জন্য, বাংলাদেশে তো চিকিৎসা ব্যবস্থা বর্তমানে একটা মেন সমস্যা হয়ে দাঁড়াইছে। আমার মানে ভবিষ্যতে ডাক্তার হওয়ার খুব ইচ্ছা, কিন্তু সেই জন্য যে ফ্যাসিলিটিসগুলো দরকার, সেই জন্য তো আমাকে পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা করতে গেলে বর্তমানে মানে সামনের দিকে আরো যে পড়াশোনাগুলো করব, তার জন্য ওই মেন সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। যে যেখানেই যাব সেখানে এখন টাকাটাই মেন হয়ে দাঁড়ায়। তারপরে শিক্ষা ব্যবস্থা এতটাই হয়ে গেছে যে মানে টিচারদের পড়ার দিক দিয়ে হয়তো বেশি একটা গুরুত্ব নাই, কিন্তু তাদের টাকা অবশ্যই মানে না পড়লেও পেমেন্ট করতে হয়। এই জন্যে মানে সমস্যাটা এখন ওই দিকেই, যে হচ্ছে যে তারা যদি একটু তাদের দিক থেকে কনসিডার করে সেটা ভালো হয়। আচ্ছা সাবরিনা, আপনাকে ধন্যবাদ। জুবাইর, আপনাকে শোনাচ্ছিলাম সাবরিনা এবং তার মায়ের যে সংগ্রামের গল্প, কষ্টের গল্প, এবং তাদের যে স্বপ্ন পূরণের জন্য যে আকাঙ্ক্ষা, যে পরিশ্রম, যে কষ্ট, সেটি আমরা দেখাচ্ছিলাম। যে মানে কিছুটা অন্ধকার একটি ঘর, কিন্তু তাদের মধ্যে কিন্তু আলোর দিকে ছুটে যাওয়ার যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটির কিন্তু কোনো কমতি নেই। আমরাও আশা করব এবং আমরা খুব শক্তভাবেই, খুব শক্ত মনেই চাই যে সাবরিনা এবং তার মায়ের যে স্বপ্ন, সেটি এই ছোট্ট ঘর ছেড়ে, এই ছোট্ট গণ্ডি পেরিয়ে অনেক বড় একটি আলোর দিকে চলে যাক। তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক এবং বিশাল একটি পৃথিবীর দিকে, একটি আলোর দিকে তারা এগিয়ে যাক, এই শুভকামনা আমাদের থাকবে। জুবাইর।
ধন্যবাদ মেহরুল, আপনি আমাদের এমন একজন মানুষ সম্বন্ধে জানালেন নিঃসন্দেহে যিনি অনুকরণীয়। আমরা যখন সাবরিনা সুলতানার কথা জানছিলাম তখন আমাদের স্টুডিওর যে অতিথি আজ আমাদের সাথে আছেন আমাকে একটি প্রশ্ন করেছে, প্রশ্নটির উত্তর আমার কাছে নেই। প্রশ্নটি এমন ছিল যে ভাইয়া ওর একটা ছোট বাসা আছে, যে বাসায় ও বাবা মার সাথে থাকছে, যে বাসায় থেকে ও পড়াশোনা করছে। আমার যেই বাসা, সেই বাসার প্রকৃতির মাঝে তো কোনো পার্থক্য নাই, ভিতর আর বাহির বলে কিছু নাই। আমার যেই ঘর তার বেড়া দিয়ে ঘেরা, এবং মাঝে মাঝে শিয়ালও চলে আসে। আমি জানি না দর্শক আমার এই মুহূর্তে সুরভিকে কি রিপ্লাই দেওয়া উচিত ছিল। আমি কথা বলছিলাম তার সাথে অনেক এই বিষয়টাতে, আমি জানি না কি নিব। তার মুখ থেকে তার বাসার গল্পটা একটু শুনি। আমরা সাবরিনা সুলতানের কথা শুনছিলাম, তোমার বাসার কথা যদি জানতে চাই তুমি কি বলবে? বাসার অবস্থা তো খুবই খারাপ। গ্রাম অঞ্চলে এমনিতেই বাড়িঘরের অবস্থা বেশি ভালো না, তার মধ্যেও আমাদের বাড়ি খুবই খারাপ। ভাঙাচোরা বাড়ি, একদম মাঝে মাঝে সাপ যাইতো, বেজি খাটা সেসব যাইতো। আর যখন একা থাকতাম তখন তো খুবই ভয় করতো, চিল্লাচিল্লি করতাম। আর বাড়ির মধ্যে মাঝে মাঝে শিয়ালও ডাকতো সন্ধ্যার দিকে, তখন খুব ভয় করতো। আমাদের বাড়ি থেকে যদি কেউ মাইরে ফেলাতো তাও মনে হয় যে দেখার লোক নেই, এরকম অবস্থা। আসলে ও এত প্রতিকূলতার এগেনস্টে যে অবস্থানে এসেছে, আমি লাইক স্যালুট করি তোমাকে সেজন্য। আমার আরেকটা যেটা মনে হচ্ছিল যে তুমি বলছিলে তোমার বাবা বাড়ি ছেড়ে কাজ করেন, বাড়ির বাইরে কাজ করেন, ভাইও কাজ করে, তো বাড়িতে তুমি আর তোমার মা একা থাকো। তো দুজন মেয়ে গ্রামের বাড়িতে এভাবে একা থাকছো, প্লাস তুমি যে এতগুলো স্টুডেন্ট পড়াচ্ছ, অনেক রকমের মানুষ বাড়িতে আসছে। সো তোমার এই রিলেটেড যে এই যে তোমরা একা থাকছো, এই ধরনের কোনো সমস্যার কি কখনো সম্মুখীন হয়েছো? একা থাকা তো দুজন মেয়ে মানুষ খুবই রিস্কের ব্যাপার, তার মধ্যেও কষ্ট করে থাকতে হতো। এখন কি করা যাবে, আরে এই তো জীবন। কখনো কি কোনো ধরনের সমস্যা হয়েছে, কিছু কি কোনো ঘটনা হয়েছে কখনো একা থাকার কারণে? একা থাকার কারণে তেমন ঘটনা তেমন আসলে কিছু ঘটে হয়নি। নাই। আচ্ছা সুরভি, তোমার সাথে আমরা আরো অনেকক্ষণ গল্প করব। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কারণ বিরতিতে অন্তত আমার খুব দরকার। সুরভি যে প্রশ্নটি আমাকে করেছিল, আমি এই বিরতিতে সেই প্রশ্নের উত্তর খুঁজব। আপনারা সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত আমাদের সকালের আয়োজনে। সাথে আছে আমি জুলহা জুবা, এবং বিরতিতে যাওয়ার সময় বলছিলাম সুরভির প্রশ্নের উত্তর খোঁজার কথা। আমি এখন পর্যন্ত উত্তরটি খুঁজে পাইনি। আমি জানি না এই উত্তর কি হতে পারে। আপনারা আমাদের ফেসবুক পেজে আমাদের লিখে জানাবেন যে আমার সুরভিকে কি উত্তরটি দেওয়া উচিত। আমরা প্রতিদিনই আপনাদের বলি যে কেমনভাবে আপনারা দেখতে চান, কি দেখতে চান সকালের বাংলাদেশে। আজকে এটাও সংযোজন করে দিলাম যে সুরভিকে আমার কি উত্তর দেওয়া উচিত আমার কাছে নেই। আমি জানতে চাই আমার দর্শকরা কি মনে করে, যে তার জন্য আমাদের প্রকৃত উত্তর কি হবে। এটি জানাতে আপনারা লগ অন করুন facebook.com/সকালের বাংলাদেশ। জানিয়ে দিন সুরভির প্রশ্নের উত্তর, এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা আরো কি দেখতে চান। এখন আবারও ফেরত চলে যাচ্ছি আমাদের আড্ডায়। এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই। আমার সুরভির মতো গল্প এরকম আরো অনেকের আছে। আপনাদের পরিচিত কারো গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান, কারণ সমাজে আসলে সুরভির মতো বা সুলতানার মতো মানুষজনগুলো এরা, সাবরিনা সুলতানার মতো মানুষজন এরা রয়েছে বলেই আমরা আসলে এখনো টিকে আছি। আমরা অনেকে হয়তো শহরে বেড়ে ওঠা, আমরা অনেক রিয়ালিটির সাথে হয়তো ফেস করি না, এবং এত প্রতিকূলতা যে জীবনে আসলে কিভাবে ওগুলা ফেস করব হয়তো আমরা জানি না। কিন্তু সুরভির মতো মানুষ, আজকে যেমন সুরভিকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হলাম এবং আমি অনেক কিছু শিখেছি। আপনারা যদি আমাদের সাথে আমাদের ফেসবুকে এই আপনাদের আশপাশের অনেক গল্পগুলো যদি শেয়ার করেন, সবাই মিলে আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, এবং আমাদের দেশের এত রিসোর্সফুল মানুষগুলো সম্পর্কে আরো অনেক জানতে পারবো। আইরিন, খুব সুন্দর একটি কথা বলছিলে যে আমরা শুধুমাত্র সুরভির কথা জেনেছি, আর অনেকের কাছে জানতে চাইনি। সুরভির কাছে জানতে চাই, সুরভি তোমার সৌরভ তো ছড়িয়েছে, তোমার স্কুলের এমন কি আর কেউ ছিল যারা তোমার মতো এরকম কষ্ট করে পড়াশোনা করছে অথচ শেষ পর্যন্ত আর ধরে রাখতে পারেনি? সামাজিকতার কারণে হোক, আর্থিক কারণে হোক, বা শেষ পর্যন্ত এসে রেজাল্ট তাদের মনোমতো হয়নি, এরকম কি কেউ ছিল? আর
হ্যাঁ, আমার মতো অনেকেই আছে, কিন্তু তাদের পারিবারিক পরিবেশ, মানে পরিবেশের কারণে হয়তো বিয়ে হয়ে গেছে বা তাদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে অর্থের অভাবে, আর মানে সাহস হারা ফেলছে, হতাশ হয়ে গেছে, সেই জন্য আর চালিয়ে যেতে পারে নাই। মানে আসলে তুমি তো সফলতা অনেক পায়নি। বন্ধুর পথ অতিক্রম করেছো, কিন্তু তুমি যখন এত কষ্ট করছিলে তখন তোমার পাড়া প্রতিবেশী থেকে কি কোনো রকমের প্রেশার ছিল যে তোমারও বিয়ে করে ফেলা উচিত, কিংবা তুমি কেন এত লেখাপড়া করছো, এরকম কি কিছু প্রেশার ছিল? হ্যাঁ, গ্রামের লোকজন তো তেমন সচেতন না, তারা মনে করে যে মেয়ে মানুষ বিয়ে দিয়ে দিলেই তো পরের বাড়ি চলে যাবে, আর এত লেখাপড়া করাই বা কি হবে। ছেলে হয়তো লেখাপড়া করতো, চাকরি করতো, মা বাপের দেখাশোনা করতো, আর মেয়ে মানুষের লেখাপড়া করে কি হবে, সেই জন্য চাপ আসতো। এখানেও কিন্তু সুরভির থেকে একটা শিক্ষণীয় ব্যাপার আছে, এবং সুরভির মাকেও কিন্তু আমার খুব প্রগতিশীল মনে হচ্ছে যে উনি ওনার মেয়েকে এত ইন্সপায়ার করেছে পড়াশোনা করার জন্য এবং বিয়ে দিয়ে দেননি, এবং সুরভিও যে ওই গোলটা সামনে রেখে এগিয়েছে যে ওকে কিছু একটা করতে হবে, তাই না? আইরিন, আমি এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের বুকে যারা বসবাস করছেন তাদের বলে দিতে চাই যে আপনারা প্রতিটা, এরকম অনেকেই আছে যারা প্রশ্ন করেন যে মেয়েরা পড়াশোনা করে কি করবে। আমাদের মনে হয় সময় এসছে আমরা যাতে এই চিন্তা ধারণাগুলো বদলাই, কারণ একটি মেয়ে, একটি সন্তান তার বাবা মার স্বপ্ন, এবং একটি মেয়ে, শুধু মেয়ে বলে না, যে কোনো সন্তানই খুব সুন্দরভাবে বাবা মার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে, তার যদি সুরভির মতো এরকম সৎ চেষ্টা থাকে। এতক্ষণ সুরভির দুঃখের কথাগুলো শুনছিলাম, কিন্তু দুঃখ দিয়ে শেষ করতে চাই না, এবার আনন্দের সংবাদগুলো, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে আমরা জানবো। সুরভি, তোমার এরপরে প্ল্যান কি? তুমি কি করতে চাও? আমি এখন ভালো একটা কলেজে পড়াশোনা করে মেডিকেলে পড়তে চাই। তুমি কি কলেজে অলরেডি ঢুকে গিয়েছো, নাকি তুমি কোথায় কলেজটা এইচএসসির জন্য কোথায় ভর্তি হতে চাও বা ভর্তি হয়েছো? তোমার ইচ্ছা আছে কোনো? কোথায় আছে? হ্যাঁ, ভর্তি তো হইতে চাই ভালো কোনো কলেজে, ঢাকায় তো তুমি ভালো কোনো কলেজ আছে। ঢাকার তুমি কোনো ঢাকায় কলেজ, আসতে তুমি কি কোনো নাম মেনশন করতে চাও যে অমুক কলেজে পড়তে চাই আমি, এরকম স্বপ্ন আছে কোনো? ক্যাম্ব্রিয়ান আছে, ক্যাম্ব্রিয়ান কুইন্স আছে, কলেজ, তারপরে বিকারুন্নেসে আছে। আচ্ছা, এক মিনিট, আমি দেখি আমাদের দর্শকরা কি মনে করে। দর্শক, সুরভির স্বপ্ন ক্যাম্ব্রিয়ান, কুইন্স অথবা ভিকারনেসের মতো কলেজের ভর্তি হওয়ার। আমাদের এই অনুষ্ঠান দ্বারা দেখছেন সেই কলেজগুলোর এমন কেউ কি আছি আমরা যারা সুরভির এই স্বপ্নের কিছুটা অংশ পূরণ করে দিতে পারি? আমাদের জানাবেন আমাদের ফেসবুক পেজে, এবং আমরা তো আছি সুরভির কাছে চলে যেতে। সুরভি ওর স্বপ্নের কথা বলছিল, তুমি বলছিলে তুমি ডাক্তার হতে চাও। তুমি ডাক্তার কেন হতে চাও? বাংলাদেশের প্রেক্ষাপটে তো ডাক্তারের অবস্থা খুবই খারাপ, আর আমাদের গ্রাম অঞ্চলে যেসব হাসপাতাল আছে, তো গ্রামের লোকজন তো সে আর্থিকভাবেও সচ্ছল না, আর তাদের তো চিকিৎসার সুযোগ সুবিধাও তেমন না। তাই আমি চাই যে বিনা ফিতে আমি চিকিৎসা করব সবাই। খুবই আচ্ছা, সুন্দর একটি স্বপ্ন, খুব সুন্দর এবং একটি স্বপ্ন। সুরভি, তুমি তোমার সৌরভ ছড়িয়েছো, এবং এরকম অগুন্তি সুরভি আছে যারা সমাজের বেশ বিভিন্ন কোণায় পড়ে আছে। আমি আশা করব যে তোমাকে দেখে তারা অনুপ্রাণিত হবে। দর্শক, আমরা আজ কথা বলছিলাম আমাদের অতিথি সুরভির সাথে, যে বাংলাদেশের বাকি 10টা মেয়ের মতোই খুব সাধারণই একটা মেয়ে, কিন্তু যার জীবন, এই চলার পথ একদমই সাধারণ ছিল না। নানা প্রতিকূলতা এবং নানা বাস্তবতার মধ্যে পার করে আজ সে এমন এক জায়গায় এসে নিজের পরিচয় দাঁড় করিয়ে দিয়েছে, যে জন্য আমরাও বাধ্য হয়েছি এমন এক মেধাকে সামনে উঠিয়ে নিয়ে আসতে। আজ চলে যাচ্ছি, আজ বিদায় নিব, কিন্তু আপনাদের জানিয়ে যেতে চাই যে আমাদের সমগ্র বাংলাদেশে ছড়িয়ে থাকা এরকম মেধার কথা আমাদের কাছে জানান, আমরা আপনার জন্য এটি তুলে ধরব। আপনার জন্য যমুনা টিভি প্রতিদিনই হাজির হবে, এবং আমরাও প্রতিদিন সকালবেলা হাজির হব, সকাল 7:30 থেকে আপনাদের সাথে আড্ডা দিব। ঠিকই বলেছো জুবাইর, এবং যাওয়ার আগে আমি সুরভিকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য। তুমি কষ্ট করে গতকাল রাতে এসেছো এবং আমাদের মাঝে এসেছো আজকে সকাল সকাল, এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা আবারও তোমাকে তোমার ভালো রেজাল্টের জন্য, এবং আশা করছি তুমি আরও ভালো করবে এবং এই দৃঢ় প্রতিজ্ঞা তুমি সবসময় ধরে রাখবে। তেমনি দর্শক, জুবাইর যেমন বললো যে আমরা সবসময় থাকছি আপনাদের সাথে, কালকেও থাকছি, সবসময় থাকছি, সাথেই থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে, এই বিষয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রতিজ্ঞতার রেশ ধরেই বলছি, সাথেই থাকুন, কাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।